নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত সরকারের সংসদীয় দলের প্রতিনিধি হয়ে অপারেশন সিঙ্গুর পরবর্তীকালে ভারত সরকারের অবস্থান বিভিন্ন দেশে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছেন। অভিষেক ভারত সরকারের যা অবস্থান বিদেশের মাটিতে দর্তহীনভাবে সেটা জানিয়েছেন। ভারতবর্ষের এটাই রীতি যে বিদেশ নীতি বা দেশের বিষয় যখন হয় তখন ক্ষুদ্র দলীয় স্বার্থকে পাশে সরিয়ে রেখে সবাই কিন্তু এক সুরে কথা বলে, এবং বিদেশ নীতি যেহেতু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন যে বিদেশ নীতির বিষয়ে আমাদের কিছু বলার নেই, আমরা কেন্দ্রীয় সরকারের নীতিকে সমর্থন করি। তো সেই সূত্রেই অভিষেক তর্কহীন ভাষায় অপারেশন সিন্দুর কেন ভারতবর্ষ করেছিল, তার লক্ষ্য কি ছিল, পাকিস্তান যে একটা রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র সেটা যেখানে যেখানে তিনি গিয়েছিলেন সেখানে সেখানে বলেছেন, এবং ভালোই বলেছেন, কোনো সন্দেহ নেই। প্রথমে ইউসুফ পাঠানের নাম কেন্দ্রীয় সরকার ঠিক করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি সাজেস্ট করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন আছে, এটা থাকে। দেখুন, দুজনের দুই প্রজন্মের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার বয়স এখন 70 ছুঁই, অভিষেক 36-37 বছর বয়স। প্রজন্মের ফারাক থাকে, দৃষ্টিভঙ্গির ফারাক থাকে, তাই তাদের মত পার্থক্য হয়। অভিষেকের রাজনৈতিক উচ্চাশা আছে, এবং উচ্চাশা থাকাকে আমি কোনো খারাপ জিনিস বলে মনে করি না। কিন্তু আপাতত অভিষেক মাননীয়ার সঙ্গে সন্ধি করেছেন। আমি বলছি আত্মসমর্পণ করেছেন মাননীয়ার কাছে। কেন? দেখুন, অভিষেকের কিছু অনুগামী তাকে দীর্ঘদিন ধরে বলেছেন যে এটা রাইট টাইম, অভিষেক ক্লেম করুক, তাকে মুখ্যমন্ত্রী করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে আরো বেশি মনোনিবেশ করুক। কিন্তু 2024 পরবর্তীকালে এখন দেখছি 1 বছর তো হয়ে গেল, কেন্দ্রের সরকার যথেষ্ট মজবুত। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে কি রাজনীতি তিনি করবেন, সেই স্পেসটা কোথায়? তারপরে অভিষেক যখন বুঝলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন না তাকে, তার ইয়ার অ্যাপারেন্টকেও এখন ছাড়বেন না, তখন তিনি দাবি করলেন তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক। তিনি দাবি করলেন মানে তার অনুগামীদের দিয়ে এই দাবিটা তুলে দেওয়া হলো যে অভিষেককে অন্তত উপমুখ্যমন্ত্রী করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে অভিষেককে বলেছিলেন যে এই সরকারটা, মানে কেন্দ্রের মোদী সরকার বা এনডিএ সরকার টিকবে না, আইএনডিএ জোটের সরকার আসবে, সেখানে অভিষেক গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে। কিন্তু অভিষেকও বুঝতে পেরেছেন যে সে আশায় বালি, সে সম্ভাবনা নেই, সম্ভাবনায় জল ঢেলে দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেককে আর উপমুখ্যমন্ত্রী করবেন না, এটাও দিনের আলোর মতো স্পষ্ট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অভিষেক যদি উপমুখ্যমন্ত্রী হন তাহলে ক্ষমতার হ্রাস তার থেকে অনেকটাই বেরিয়ে যাবে। তৃণমূলের বহু নেতা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, আশীর্বাদ চাইবেন, কিন্তু তারা গিয়ে অভিষেকের পাশে গিয়ে ভিড়বেন, এবং আমলাকুলো রাতারাতি তাদের আনুগত্য, সবাই নয় অনেকে, অভিষেকের দিকে শিফট করাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি হয়তো থাকবেন অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, কিন্তু রিয়েল পাওয়ার তার হাতে থাকবে না যদি অভিষেক উপমুখ্যমন্ত্রী হন। এটা তৃণমূলের লোকজনই বলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যথেষ্ট ফিট আছেন। আশা করব তিনি সারা জীবন এরকম ফিট থাকবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন
যে এই আশা অভিষেক যেন না করেন যে এই মুহূর্তে তাকে রাজ্য মন্ত্রিসভায় খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে আনা হবে, মানে উপমুখ্যমন্ত্রী করা হবে। অভিষেক যদি রাজ্য মন্ত্রিসভায় আসতে চান আসতে পারে, কিন্তু অন্য মন্ত্রীদের যা ক্ষমতা অভিষেকেরও সেই ক্ষমতা থাকবে। তিনি ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাসের সমতুল্যই হবেন দায়িত্বে, এবং তিনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন না। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে তো ভৎসনা করেছেন যে তাকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবেন না। সামান্য সিদ্ধান্ত থেকে বড় কোনো সিদ্ধান্ত কোনো দপ্তর যদি নিতে চায় সেটা মুখ্যমন্ত্রীর অনুমোদন নিতে হবে। কেউ যদি আগবাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেন বা নেওয়ার চেষ্টা করেন, মমতা যদি জানতে পারেন, সেই মন্ত্রীর কপালে ভৎসনা জোটে। অভিষেক এটা জানেন না তা তো নয়, তাই তিনি কেন অন্য মন্ত্রীদের মতো মমতা মন্ত্রিসভায় সামিল হবে? তিনি যদি মন্ত্রিসভায় সামিল হন, যেটা অভিষেকের ঘনিষ্ঠ লোকদের দাবি, যে একটা নতুন মুখের দরকার, একটা ফ্রেশ ব্লাড ইনজেক্ট করা দরকার সরকারে। এতদিন হয়ে গেছে, প্রতিষ্ঠান বিরোধিতা দানা বেঁধেছে, তা অভিষেক ঝকঝকে ছেলে, ভালো কথা বলে, ওকে যদি সামনে এগিয়ে দেওয়া যায় তাতে অসুবিধা কি? ওকে অন্তত উপমুখ্যমন্ত্রী করা হোক আর পুলিশটা দেয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি নন। মমতা জানেন একবার যদি এই দায়িত্ব তিনি কাউকে ছাড়েন, তার হাতে শুধু পেন্সিল ছাড়া আর কিছু থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছু দেবেন না, এটা অভিষেক এবার বুঝতে পেরেছেন। দেখুন, অভিষেক ঘনিষ্ঠ অনেককে বিভিন্ন পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন। অভিষেকের ঘনিষ্ঠ বন্ধু, তার আইনজীবী, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের আইনজীবী, যার বাড়িতে ইডি রেড করেছিল, তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার নিরাপত্তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। যে সংবাদপত্রটি অভিষেক ঘনিষ্ঠরা চালান, সেই সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়েছিল। এখন শোনা যাচ্ছে আবার পুরনো ব্যবস্থাটাই ফিরে আসবে। সেই আইনজীবী খুব দ্রুত তার আগের জায়গা ফিরে পাবেন, তার নিরাপত্তা বহাল হবে, ওই সংবাদপত্রটি আবার সরকারি বিজ্ঞাপন পাবে, এবং সাংগঠনিক বিষয়ে আইপ্যাক যথেষ্ট ভূমিকা নেবে। আইপ্যাক মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অভিষেকের ভূমিকা থাকবে। কতটা থাকবে সেটা এখন আমার কাছে স্পষ্ট নয়। সমস্ত দায়িত্বটা মমতা অভিষেককে ছাড়বেন না, এবং অভিষেকের অনুগামীরা সবাই টিকিট পেয়ে গেল আর মমতার পুরনো সতীর্থরা বঞ্চিত হলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না, এবং তিনি এটা হতেও দেবেন না। অভিষেক হয়তো টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার বক্তব্য সর্বাধিক গুরুত্ব পাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কিছু বলবেন না, কিন্তু সেটাও খুব লিমিটেড। পুরো নিয়ন্ত্রণটাই মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রাখবেন। কে প্রার্থী হবেন, হ্যাঁ, রণকৌশল টৌশল ঠিক করার ক্ষেত্রে, প্রচারের কৌশল ঠিক করার ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনেও নেবেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2026 নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাকে উপমুখ্যমন্ত্রী করে নবান্নে নিয়ে যাবেন। অভিষেক এটা বুঝতে পেরেছে। তার শুভানুধ্যায়ীরাও তাকে বুঝিয়েছে যে এখন আর মন কষাকষি করে কোনো লাভ নেই, সামনে নির্বাচন, কঠিন লড়াই। তিনি যদি গোসাগরে খিল তুলে থাকেন সেটা দলেরই ক্ষতি, আর তৃণমূল ক্ষমতায় না থাকলে অভিষেকের কোনো গুরুত্বই থাকবে না। তাহলে এটাও বুঝিয়েছেন অভিষেকের বয়স অল্প, সময় পড়ে আছে, আজ না হয় কাল তিনি তো দায়িত্ব পাবেনই। যদি তখন তৃণমূল ক্ষমতায় থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি তিনিই হবেন। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোই তার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। অভিষেক এই পরামর্শকে মেনে নিয়েছেন। তার সঙ্গে মাননীয়ার সম্পর্কের শীতলতা অনেকটা কেটেছে, পুরোটা কেটেছে কিনা আমি জানি না, অনেকটা কেটেছে, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেককে পাঠিয়ে দেয়, এবং আইপ্যাক আবার সক্রিয় হলো। অভিষেকের পুরনো লোকজন আবার শপথে বহাল হবেন কিছুদিনের মধ্যে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
অনেকে বলেছিলেন যে অভিষেক অজিত পাওয়ার হতে চাইছেন কি চাইছেন না সেটা পরের কথা। অভিষেক তো একটা সমাবেশে নেতাজি ইন্ডোরে বলেই দিয়েছিলেন। অনেকে অনেক রকম গুজব ছড়াচ্ছে, আমি নাকি সিন্ধে হব, আমি নাকি অজিত পাওয়ার হব, ইত্যাদি ইত্যাদি। সিন্ধে এবং অজিত পাওয়ারের বিষয়টা আলাদা। সিন্ধের শিবসেনা ভেঙে নতুন শিবসেনা করা, সেটাই আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি পাওয়া। সিন্ধের উদ্ধবের ছায়া থেকে বেরিয়ে আসার পিছনে যে কারণটা সেটা গ্রহণযোগ্য। শিবসেনা বিজেপির দীর্ঘদিনের সহযাত্রী, বালা সাহেবের সঙ্গে অটলজি আদবানিজির অসাধারণ সম্পর্ক ছিল, ঘনিষ্ঠতম মিত্র। সেই শিবসেনা যদি কংগ্রেস এনসিপির হাত ধরে, যেটা শিব সৈনিকরা মানতে পারেন, এবং সেই জন্যই একনাথ বলেছিলেন যে আমি বাধ্য হয়েছি বালা সাহেবের আদর্শকে তুলে ধরবার জন্যই উদ্ধবের ছায়া থেকে বেরিয়ে আসতে। কিন্তু অজিত পাওয়ার এনসিপি কে ভাঙলেন এটা ক্ষমতার জন্য, কোনো মতাদর্শগত ব্যাপার ছিল না। যেটা একনাথ সিন্ধের ছিল সেটা অজিত পাওয়ারের ছিল না। সুপ্রিয়া সুলেকে শরদ পাওয়ার এনসিপির পুরো দায়িত্ব দিয়েছেন, অজিত পাওয়ার মানেননি, তাই তিনি বেরিয়ে এসছেন। লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে লড়াই করে হেরে যান, কিন্তু বিধানসভা নির্বাচনে এনসিপির অজিত পাওয়ার শরদ পাওয়ারের গ্রুপকে অপ্রাসঙ্গিক করে। এখন শুনছি তারা একসাথে মিশে যাবেন, হতেই পারে। তাই অনেকে বলেছিলেন যে অভিষেক অজিত পাওয়ার হতে পারে। অভিষেক যে এরকম ভাবনা কোনোদিন ছিল না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তার ঘনিষ্ঠরা বলেন যে অভিষেকের রাজনৈতিক উচ্চাশা আছে, কিন্তু গোলটা অন্য জায়গায় বেঁধেছে। এই ধরনের পদক্ষেপ নিতে গেলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থনটা ভীষণ জরুরি। কিন্তু অভিষেক গুটি কয়েক জনপ্রতিনিধি ছাড়া কারুর সমর্থন পাননি, কারণ জনপ্রতিনিধিরা জানেন নির্বাচনী বৈতরণী পার হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একমাত্র ভরসা। তাই তারা এই প্রস্তাবে রাজি হননি, এবং অভিষেকও বুঝতে পেরেছেন যে সময়টা উপযুক্ত নয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, সেই জন্য তৃণমূলের অনেকেই তাকে নেতা বলে মেনে নিয়েছেন, কিন্তু তারা অভিষেককে ভরসা করতে পারেন না যে অভিষেক তাদের নির্বাচনে জেতাতে পারবে। সেই জন্য তারা অভিষেকের সঙ্গে 100 মাইল হাঁটেনি, এটা অভিষেক বুঝেছেন। এবং তারপরেই তিনি খোলস ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে তার পিসিমণির সঙ্গে সম্পর্কটাকে আবার স্বাভাবিক করার চেষ্টা করেছেন। অনেকটা হয়ে গেছে। আপাতত নিজের মতো চলার, নিজের মতো ভাবার, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মসনদে আমি বসবো, আমি রাজ করব, এই ভাবনাকে অভিষেক আলমারিতে ঢুকিয়ে দিয়েছেন। বাস্তব হচ্ছে এটাই। তাই বললাম তিনি আত্মসমর্পণ করেছেন, তার স্বপ্নকে আপাতত আলমারিতে ঢুকিয়ে রেখে তৃণমূলের একজন সৈনিক হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। এটাই হওয়ার ছিল। কারণ অভিষেককে একটা জিনিস বুঝতে হবে, তার যা ক্লাউড, যা তার প্রভাব, তার যা ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চাইতেন তাহলে অভিষেকের এই ক্ষমতা হতো না। দেরিতে হলেও অভিষেক এই বাস্তবটা বুঝেছেন, তাই আবার দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেই জন্য আমি বললাম যে যুবরাজের আত্মসমর্পণ, এটা হয়তো একটা বৃহত্তর যাত্রাপথের চলতে চলতে একটা সাময়িক সন্ধি। আগামী দিনে কি হবে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব।